হ্যালো সবাইকে, হ্যালো। তারপর তোমাদের পড়াশোনা ঠিকঠাক মতো চলছে তো? কেমন আছো তোমরা? সব ঠিকঠাক তো? আমাদের আর বেশি ক্লাস বাকি নেই, আর মোটামুটি দুটো ক্লাস হয়তো, এই ক্লাসটা তারপরে একটা ক্লাস জাস্ট হবে, তাহলেই আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। বেশি বেশি করে প্রবলেম সলভ করবে এই চ্যাপ্টারের। কোনো প্রবলেম থাকলে বলেছি কমেন্ট সেকশন তো আছেই তোমাদের জন্য, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আর তোমাদের ডাউটও আমি সলভ করে দেখব, সেটারও কোনো চিন্তা নেই। আচ্ছা, তো আজকে আমরা প্রথমে শুরু করব এই ইডিওমেট্রি পদ্ধতিতে কোনো একটি হাইড্রোকার্বনের মলিকিউলার ফর্মুলা কিভাবে বের করতে হয়। তো এই পদ্ধতিতে আমাদের কি করা হয়, একটা হাইড্রোকার্বন থাকে, সেই হাইড্রোকার্বনটি পোড়ানো হয় এয়ারের প্রেজেন্সে। আর এয়ারে কার প্রেজেন্সে? আমাদের কোনো একটি কিছু পড়ে অক্সিজেনের প্রেজেন্সে, ঠিক আছে। আর আমরা যখন কোনো একটা কিছু পোড়াই তখন আমাদের কি এয়ারে কতখানি অক্সিজেন আমাদের রিয়াক্ট করবে সেটা কি আমাদের জানা থাকে? থাকে না। এয়ারে অনেক বেশি পরিমাণে অক্সিজেন থাকে, তার থেকে কিছুটা অক্সিজেন নিয়ে আমাদের কোনো একটি দহন ক্রিয়া সম্পন্ন হয়, যেটাকে ইংরেজিতে বলে কম্বাশন। সেই কম্বাশন হয়। আচ্ছা, তার ফলে কি উৎপন্ন হয়? হাইড্রোকার্বন কি কি দিয়ে তৈরি? হাইড্রোকার্বন হচ্ছে, আমরা নাম শুনেই বুঝতে পারছি, হাইড্রোজেন আর হচ্ছে কার্বন দিয়ে তৈরি হাইড্রোকার্বন, ঠিক। আচ্ছা, আর তাহলে যখন এই হাইড্রোকার্বনটা পুড়ছে তখন কিসের প্রেজেন্সে পুড়ছে? অক্সিজেনের প্রেজেন্সে পুড়ছে, ঠিক। তাহলে আমাদের কি মনে হচ্ছে যে হাইড্রোজেন আর কার্বনের একটি কম্পাউন্ড আছে আর সেটা অক্সিজেনের প্রেজেন্সে পুড়ছে। তো কি তৈরি হতে পারে? সবসময় মাথায় রাখবে যে হাইড্রোকার্বন যখন আমরা অক্সিজেনের প্রেজেন্সে যখন পোড়ানো হয় তখন সবসময় তৈরি হয় কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে জলীয় বাষ্প, মানে কি CO2 আর H2O গ্যাস ফার্স্টে। কিন্তু সেই মিক্সচারটাকে যখন আমরা শীতল করে দিই, আমরা যখন নর্মাল রুম টেম্পারেচারে আনি, তখন সেই জলীয় বাষ্প বা ওয়াটার ভেপারটা আমাদের লিকুইডে তৈরি হয়ে যায়, পরিণত হয়, ঠিক আছে। ঠিক এই কারণেই এই ইডিওমেট্রি পদ্ধতিতে এটা করা হয়। কারণটা হচ্ছে, আমরা আগের দিন ইডিওমেট্রিতে পড়েছিলাম কি, যে কঠিন আর তরলের ভলিউম আমরা 0 ধরি, ঠিক আছে। তো এখানে কি হয়, প্রথমে হাইড্রোকার্বনটাকে আমি যখন অক্সিজেনের প্রেজেন্সে পোড়ালাম তখন আমাদের কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে জল তৈরি হলো। জল যেহেতু লিকুইড, তার ভলিউম আমরা 0 ধরবো। এই কারণেই আমাদের ভলিউমে কমে যায়, ঠিক আছে। এই কারণে আমাদের ভলিউম কমে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এই রিলেটেড আমরা কিছু জিনিস বা কয়েকটি পয়েন্ট আগে প্রথমে লিখে নেব। লিখে নাও কয়েকটি পয়েন্ট প্রথমে। যে 1 নম্বর, হাইড্রোকার্বনের বায়ুতে দহনে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং শীতল করার পর সেই জলীয় বাষ্প তরলে পরিণত হয়। 2 নম্বর, প্রথম সংকোচন ঘটে বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস মিশ্রণকে শীতল করার ফলে স্টিম জলে পরিণত হয়। এই জলের আয়তন নগণ্য। হাইড্রোকার্বনের সঙ্গে, আর তারপর সেকেন্ড, হাইড্রোকার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ার ফলে হাইড্রোকার্বনটি অন্তর্হিত হয় এবং অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়, ঠিক আছে। আচ্ছা, তারপর থার্ড পয়েন্ট লিখবে, দ্বিতীয় সংকোচনের মান বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের সমান। কারণ আমি বলছি, এখনই আমি বোর্ডে জিনিসটা বোঝাচ্ছি কেন হলো। তারপর লিখবে 4 নম্বরে, সব গ্যাসের আয়তন একই উষ্ণতা ও চাপে মাপা হয়।
আর 5 নম্বর পয়েন্ট লেখো, গ্যাসের মিশ্রণের প্রাথমিক আয়তন মানে ইনিশিয়াল যে ভলিউমটা থাকে সেই ইনিশিয়াল ভলিউম, ফার্স্ট কোয়েঞ্চিং মানে হচ্ছে প্রথম সংকোচন, ও দ্বিতীয় সংকোচনের মান থেকে হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করা যায়। মানে ভলিউমের ফার্স্টে যতটা কম্প্রেশন হয়, ঠিক আছে, আর হচ্ছে সেকেন্ডে যতটা কম্প্রেশন হয়, সেই ডেটা দিয়ে আমাদের এই হাইড্রোকার্বনের সংকেত আমরা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখছি ব্যাপারটা কেমন। ঠিক আছে, আগে আমরা নর্মাল একটি কেস দেখব, তারপর সেই রিয়াকশানগুলো কিভাবে ডেপিক্ট করা হয় সেগুলো দেখব। ঠিক আছে, মানে অঙ্কগুলো আমরা কিভাবে করব সেগুলো দেখব। তো আমরা দেখছি যে ব্যাপারটা কি ঘটে। ঠিক আছে, আমরা প্রথমে দেখব ব্যাপারটা কেমন হয়। প্রথমে কি বলেছে, একটি হাইড্রোকার্বন। আমরা জানি না হাইড্রোকার্বন কি, তো আমরা ইন জেনারেল ধরে নেব যে, ধরে নাও এটা হচ্ছে হাইড্রোকার্বন। ওকে, আচ্ছা, CXHY। আচ্ছা, এই পুরোটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন সবসময় এক্সেসে থাকে। ঠিক আছে, এটা আর লিখছি না এক্সেস, কেন লিখছি না আমি বলছি। ঠিক আছে, আচ্ছা, এই অক্সিজেনের মধ্যে কিছুটা বিক্রিয়া করে, সেটাকে আমরা লিখব রিঅ্যাক্টেড অক্সিজেন। রিঅ্যাক্টেড অক্সিজেন, এটা হচ্ছে তাহলে কি হবে, অক্সিজেন এটা আনরিঅ্যাক্টেড, RCTED লিখলাম শর্টে লেখার জন্য। ঠিক আছে, নাহলে জায়গা আটবে না। রিঅ্যাক্টেড, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমরা, এক মিনিট, এটাকে আমরা দেখাচ্ছি লাল কালি দিয়ে। এটাকে দেখাচ্ছি কালো কালি দিয়ে। ওকে, আচ্ছা, এটা আমাদের বিক্রিয়া করলো। বিক্রিয়া করার পর ফার্স্ট ভলিউম চেঞ্জ কেন হবে, ফার্স্ট চেঞ্জ। ঠিক আছে, ফার্স্ট চেঞ্জে কি হবে, এই যে হাইড্রোকার্বন আর অক্সিজেন যতটা রিয়াক্ট করে সেটা একসাথে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, আর এই আনরিয়াক্টেড অক্সিজেনটা থেকে যাবে। ঠিক, তাহলে পরেরটা দেখি আমরা। তার মানে কার্বন ডাই অক্সাইড তৈরি করলো আর হচ্ছে আনরিয়াক্টেড অক্সিজেন থেকে গেল। আনরিয়াক্টেড অক্সিজেন এতটা ধরে থেকে গেল, আনরিয়াক্টেড। ওকে, আনরিয়াক্টেড অক্সিজেন থেকে গেল। আচ্ছা, আর এখানে তাহলে কি তৈরি হলো, কার্বন ডাই অক্সাইড। আমরা জল কেন ধরছি না, কারণ আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের মিক্সচারটা যেটা তৈরি হয়েছে প্রোডাক্ট পার্টে সেটাকে শীতল করা হয়ে গেছে। তাহলে শীতল করলে কি সেই যে স্টিমটা আছে সেটা জলে পরিণত হয়, আর জলে পরিণত হওয়ার পরে তার ভলিউমটাকে আমরা 0 ধরি। ঠিক আছে, কারণ কি, কারণ আমরা আগের দিন পড়েছিলাম যে গ্যাসের ভলিউম লিকুইড আর সলিডের থেকে অনেক বেশি হয়, সেই জন্য আমরা গ্যাসের ভলিউম, লিকুইড আর সলিডের ভলিউমটাকে আমরা ধরি না। ঠিক আছে, আচ্ছা, এখানে দুটো গ্যাস, এটাকে আমরা বলছি এই ব্ল্যাক দিয়ে ডিনোট করছি কার্বন ডাই অক্সাইড। এখন সেকেন্ড চেঞ্জটা কেন হয়, সেকেন্ড চেঞ্জে আমাদের এমন একটি কিছু দেওয়া হয় যেটা এই কার্বন ডাই অক্সাইডটাকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, সেকেন্ড চেঞ্জ কেন হয়, কারণ
KOH যদি দেওয়া হয়, এই KOH কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকবে আমাদের, ভালো মতো দেখবে, শুধু আমাদের পড়ে থাকবে কিন্তু এই আনরিঅ্যাক্টেড অক্সিজেনটা। আনরিঅ্যাক্টেড অক্সিজেনটা পড়ে থাকবে শুধু, ঠিক কি না? এটা তো কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে নিল, তাই না? কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, প্রথমে ধরো এর ইনিশিয়াল ভলিউম ছিল V1, এর ইনিশিয়াল ভলিউম ছিল V2, এর আনরিঅ্যাক্টেড অক্সিজেনের পরিমাণটা ছিল V3, আর হচ্ছে V2 প্লাস V3 নিয়ে একসাথে ছিল টোটাল অক্সিজেনের ভলিউম। প্রথমে রিয়াক্ট করলো, কার্বন ডাই অক্সাইড কত তৈরি হলো? কার্বন ডাই অক্সাইড তৈরি হলো V1, সরি এখানে নতুন একটা আমি টার্ম ধরতে হবে আমার, ধরে নাও কার্বন ডাই অক্সাইড আমাদের তৈরি হলো V4। ঠিক আছে, আনরিঅ্যাক্টেড অক্সিজেন এখানে যতটা ছিল শুরুতেই আমরা ধরে নিয়েছিলাম আনরিঅ্যাক্টেড V3 পরিমাণ থেকে যাবে। আর এখন এখানে টোটাল ভলিউম কত আছে? এখানে টোটাল ভলিউম আছে টোটাল আছে V3 প্লাস V4। ঠিক, KOH যেটা কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে নেয়, সে কার্বন ডাই অক্সাইডকে যদি অ্যাবজর্ব করে নেয় তাহলে কত ভলিউম কমে গেল আমার? V4 ভলিউম আমার কমে গেল। তাহলে আমার এখানে একদম মিশ্রণের শেষে যখন আমি এই KOH অ্যাড করে ফেলবো তখন আমার ভলিউম কত পড়ে থাকবে? লাস্টে পড়ে থাকবে হচ্ছে V3, শুধুমাত্র আনরিঅ্যাক্টেড অক্সিজেনের পরিমাণটা। তো আমরা এখানে ডিরেক্ট এখান থেকে এটাই বলতে পারি যে সেকেন্ড চেঞ্জ ইন ভলিউম ইজ ইকুয়াল টু দ্য ভলিউম অফ কার্বন ডাই অক্সাইড প্রডিউসড ইন দ্য রিয়াকশন মিডিয়াম। বোঝা গেল? এই কার্বন ডাই অক্সাইড যতখানি সেকেন্ড চেঞ্জে যতটা ভলিউম কমেছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ভলিউম, যতটা কার্বন ডাই অক্সাইড আমার তৈরি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এখন এর একটি জেনারেল রিয়াকশন হয়, সেই রিয়াকশনটা আমরা লিখব। তার আগে এটা একটুখানি তোমরা লিখে নাও যাতে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হয় যে কেন সেকেন্ড চেঞ্জটা কার্বন ডাই অক্সাইডের ভলিউমের সমান হলো। হয়েছে লেখা? ঠিক আছে, তো আমরা ইন জেনারেল যেই রিয়াকশনগুলো, যেই স্ট্রাকচারের রিয়াকশনগুলো লেখা হয় সেটা আমরা আপাতত লিখি, মানে যেভাবে আমরা এই মলিকিউলার ফর্মুলাটাকে বের করব। ঠিক আছে, প্রথমে সেই রিয়াকশনটা আগে আমাদের লিখতে হবে। ঠিক আছে, আর সেই রিয়াকশনের লেখার পরে আমাদের কি কি লিখতে হবে দেখবে, বিভিন্ন কোশ্চেনে বিভিন্ন গ্যাসের কার্বন ডাই অক্সাইডের ভলিউম দেওয়া থাকবে বা বলা থাকবে হচ্ছে প্রথমে ইনিশিয়ালি কোনটার ভলিউম কী ছিল সেটা বলা থাকবে। তারপরে হচ্ছে দেখা গেল বলা থাকলো যে কার্বন ডাই অক্সাইড এতটা পরিমাণ তৈরি হয়েছে, বা হচ্ছে বলা থাকলো যে একদম লাস্টে আমার মিশ্রণে গ্যাসের ভলিউম পড়ে থাকবে, কোনো একটা ভলিউম দেওয়া থাকলো, সবগুলো ডেটাগুলো নিয়ে আমাদের করতে হবে। আচ্ছা, তো ইন জেনারেলি আমাদের কি লেখা হয় রিয়াকশানটা? CxHy প্লাস অক্সিজেন। ঠিক আছে, প্লাস অক্সিজেন, এখান থেকে কি আসবে? CO2 প্লাস H2O। ঠিক, এখন আমরা দেখব যে কার্বন এখানে কটা আছে, এক্সট্রা। এভাবে আমরা ইকুয়েশনটাকে সমান করব। ওয়াইটা আছে H, তার মানে এখানে দুটো আছে। এখানে যদি আমি Y/2 লিখি ব্যাপারটা কি হলো? আলটিমেটলি Y নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম হয়ে গেল না? বোঝা গেল কি এই ব্যাপারটা কেন? H2 আছে, তার মানে আমি যদি H2-র হাফ করি তাহলে কি একটা হাইড্রোজেন অ্যাটম হবে। তাহলে কতগুলো এদিকে হাইড্রোজেন অ্যাটম আছে? ওয়াইটা, তাহলে এদিকে আবার ওয়াই দিয়ে গুণ করে দিলাম। ঠিক, আচ্ছা তাহলে এখন দেখবো আমরা এদিকে টোটাল নাম্বার অফ অক্সিজেন অ্যাটম কত হলো। এখানে কতগুলো অক্সিজেন অ্যাটম আছে? 2x প্লাস এখানে কতগুলো আছে? Y/2। ঠিক, অক্সিজেন অ্যাটম। তাহলে এখানে অক্সিজেন মলিকিউল কতগুলো হবে? আমরা আগের ক্লাসে পড়েছিলাম কি দুটো অক্সিজেনের অ্যাটম নিয়ে একটি অক্সিজেনের মলিকিউল তৈরি হয়, তাহলে দুটো থেকে একটি মলিকিউল তৈরি হচ্ছে, তাহলে O2 মলিকিউল কতগুলো হবে? 2x প্লাস Y/2।
2, তার মানে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 4। তাহলে এখানে কি হবে এক্স প্লাস ওয়াই বাই 4। ঠিক আছে, আমরা আগের দিন আরেকটা কি পড়েছিলাম, যে আগের দিনের লেখাটা বের করো। আগের দিন আমরা কি পড়েছিলাম, যে গ্যাসীয় বিক্রিয়ায় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের যে গ্রাম অণুর যে রেশিওটা হবে সেটা সেই সেম টেম্পারেচার আর প্রেসারে ভলিউমের রেশিওর সাথে সমান হবে। ঠিক পড়েছিলাম, গ্রাম অণু মানে কি মোল সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি কি, আচ্ছা তাহলে আমরা বলতে পারি কি, এখানে 1 মোল রিয়াক্ট করলো কতর সাথে, এক্স প্লাস ওয়াই বাই 4 মোল অক্সিজেনের সাথে। ঠিক, তৈরি করলো কতটা, এক্স মোল CO2। ঠিক, আর এদিকে ওয়াই বাই 2 মোল H2O। বোঝা গেল? আচ্ছা, যদি আমি এখন সেই আগের দিনের গ্যাস মিতির থেকে বলতে পারি 1 মোল, তার মানে কি আমি ওটাকে 1 ভলিউম ধরতে পারি। 1 ভলিউমের সাথে রিয়াক্ট করছে এক্স প্লাস ওয়াই বাই 4 ভলিউম। ঠিক, আর এখানে এক্স ভলিউম। তাহলে এখানে কি হবে, তাহলে এটা লিকুইড, এটা গ্যাস, এটা গ্যাস, এটা গ্যাস। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, ভলিউম 0। এখন যদি আমাদের প্রশ্নে দেখা গেল বলে দিল যে কোনো একটা ভলিউম অফ, দেখা গেল বলে দিল যে আমাদের দ্বিতীয় যে সংকোচনটা, সেকেন্ড যে সংকোচনটা, সেটার আমাদের ভলিউম দিয়ে দিল যে এত সংকোচন হয়েছে। তার মানে কি সেকেন্ড সংকোচনটা কার সমান হবে, কার্বন ডাইঅক্সাইড যতটা তৈরি হয়েছিল তার সমান হবে। তাহলে এই এক্সের সাথে যদি আমি সেই ভলিউমটা সমান করে দিই, সেখান থেকে আমি এটা পেয়ে যাব, তাই কি না? হ্যাঁ, এটা পেয়ে যাব। ঠিক, আচ্ছা এখন ধরো আমাদের বলে দিল যে কোনো একটা ভলিউম ধরো বলে দিল ভি ভলিউম। ঠিক আছে, ভি এমএল। তাহলে আমরা কি বলতে পারি, ধরি ভি এমএল আমাদের এই যে হাইড্রোকার্বন আছে সেটাই বলে দিল যে আমাদের হাইড্রোকার্বন আছে ভি এমএল। ঠিক আছে, তাহলে ভি এমএল হাইড্রোকার্বন কত ভলিউম অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে, ভি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4 ml। ঠিক, কার্বন ডাইঅক্সাইড কতটা তৈরি হবে, Vx ml। তাহলে আমরা কটা জিনিস বলতে পারি, যে এখানে তাহলে ফার্স্ট ভলিউম চেঞ্জ কত হবে দেখা যাক। আমরা কি দেখছি, এখানে ভলিউম ডিক্রিজ করছে, তার মানে কি রিঅ্যাক্ট্যান্টের ভলিউম মোর থাকবে, প্রোডাক্টের ভলিউম লেস থাকবে। ঠিক, তাহলে যদি আমি এখানে বলি, মানে এটা বলতে পারি যে ফার্স্ট ভলিউম চেঞ্জ বা প্রথম আয়তন চেঞ্জ। আমি তোমাদের এখানে ইংরেজিতে কেন করছি বলো তো, তোমরা যদি কখনো নিট বা জেইর কোচিং নাও তখন ওগুলো তো ইংরেজিতেই করতে হবে। আর হচ্ছে আমি এই মোটামুটি একটি সার্টেন অ্যামাউন্ট অফ যখন আমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি অল্প অল্প করে তোমাদের 11-এর পার্টের থেকে যেগুলো নিট বা জেইতে আসে আমি সেগুলো তোমাদের প্রশ্ন আমি করাবো। ঠিক আছে, আর সেই সময় ইংরেজিতে আমি পড়ে করাবো, যেখানে যেখানে আমার বাংলা বলার দরকার পড়বে আমি সেখানে সেগুলো আমি বলবো। আর এখন থেকে আমি ইংরেজিতে তোমাদেরকে হ্যাবিচুয়েটেড করছি যাতে পরে গিয়ে তোমাদের অসুবিধা না হয়। ঠিক আছে, তাহলে কি ফার্স্ট ভলিউম চেঞ্জ আমাদের কত হবে, রিঅ্যাক্ট্যান্টের টোটাল ভলিউম কত, ভি প্লাস ভি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4। ঠিক, মাইনাস ভি এক্স, এত এমএল হলো। এখানে আমি ইউনিট নিয়ে নিলাম এমএল, এখানে লিটারও হতে পারে, নর্মাল ভলিউমও লিখে নিতে পারি। এখানে ভলিউম ছিল তো আমি এখানে এমনি এমএল লিখে নিলাম। ঠিক আছে, তো এটা হলো ফার্স্ট ভলিউম চেঞ্জ। তাহলে সেকেন্ড ভলিউম চেঞ্জ কোনটা হবে, সেকেন্ড ভলিউম চেঞ্জ কোনটা হবে বলো,
যতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল VX ml। এখন এটা চেঞ্জ হতে পারে, এই ইউনিটটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এটা বুঝতে পারলো তোমরা? এই হলো ব্যাপার। এখন দেখবে সব অঙ্কই তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিছু প্রবলেম দেখবো এই রিলেটেড। আমি টপিক করাবো, প্রবলেম না করিয়ে চলে যাবো, সেটা কি কোনো হতে পারে? পারে না। তাহলে দেখছি আমরা। আচ্ছা, তোমাদের এটা লেখা হয়ে গেলে আমি প্রশ্নটা বলবো, মুছে নিয়ে আমি প্রশ্নটা বলছি। প্রশ্নটা তোমরা লিখে নাও। তবে প্রশ্নটি হলো, এসটিপিতে 10 ml আয়তনের একটি গ্যাসীয় হাইড্রোকার্বন যৌগকে 80 ml অক্সিজেনের সঙ্গে মিশ্রিত করে মিশ্রণটিকে সম্পূর্ণভাবে পোড়ানো হলো, ঠিক আছে? এরপর শীতল করার ফলে প্রাপ্ত গ্যাস মিশ্রণের এসটিপিতে আয়তন হয় 70 ml। মিশ্রণটিতে KOH দ্রবণ যোগ করলে মিশ্রণটির আয়তন হয় 50 ml। হাইড্রোকার্বনটির সংকেত নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা কিভাবে করব, আগে একটি প্রশ্ন তোমরা দেখে নাও, তারপরেরগুলো আশা করি তোমাদের হয়ে যাবে। তো প্রথমে কি বলেছে, কোশ্চেন নাম্বার 1 দিচ্ছি। প্রথমে বলেছে যে একটি হাইড্রোকার্বন আছে, ভালো কথা, অ্যামাউন্টগুলো আমি পরে লিখছি। হাইড্রোকার্বন আছে, আচ্ছা, অক্সিজেনের উপস্থিতিতে কি করা হয়, অক্সিজেনের সাথে মিশ্রিত করে সম্পূর্ণভাবে পোড়ানো হলো, ঠিক আছে? এরপর শীতল করার ফলে প্রাপ্ত গ্যাস মিশ্রণের এসটিপিতে আয়তন, আচ্ছা, তৈরি কি হলো, গ্যাস প্লাস হচ্ছে H2O লিকুইড, শীতল করার পর বলেছে, ঠিক আছে? শীতল করার পর এটার ভলিউম কত হবে, 70 ml, ওকে? তারপরে মিশ্রণটিতে KOH দ্রবণ যোগ করা হলো, মিশ্রণটিতে একটু সাইড করে লিখছি আমি, মিশ্রণটিতে KOH যোগ করা হলো। KOH কি করবে, কার্বন ডাইঅক্সাইডকে তুলে নেবে, তাহলে তারপর তার মানে কি পড়ে কি থাকবে, পড়ে থাকবে। আচ্ছা, এখানে তো H2O তো থাকছে, H2Oর সাথে আরেকটা কি থাকবে, আনরিয়াক্টেড অক্সিজেন। কিন্তু আমরা এই আনরিয়াক্টেড অক্সিজেনটা এখানে রিয়াকশানে কেন লিখছি না, কারণ আনরিয়াক্টেড অক্সিজেন তো রিয়াক্ট কিছু করছে না, ও তো নিউট্রালভাবে থেকে যাবে, ও কোনো প্রবলেম করবে না। কিন্তু যেহেতু ও সিস্টেমের ভেতরে থেকে যাবে, তো তার ভলিউমটা আমরা যখন মেজার করব তখন আমার সেই আনরিয়াক্টেড অক্সিজেনের ভলিউমটা আমাকে নিতে হবে। কিন্তু যখন আমি রিয়াকশান লিখছি তো ওটা তো আনরিয়াক্টেড, ওটা তো রিয়াকশানের মাঝখানে কোনোভাবে আসার প্রশ্নই নেই, তাই না? আমরা প্রথমে যেটা দেখালাম, একটু আগে গিয়ে দেখো আমরা কি দেখালাম, এখানে হাইড্রোকার্বন ছিল, অক্সিজেন ছিল, আনরিয়াক্টেড অক্সিজেন ছিল, ঠিক? ওখান থেকে কি তৈরি হলো, কার্বন ডাই অক্সাইড আর আনরিয়াক্টেড অক্সিজেন। মেইন রিয়াকশন কোনটা, মেইন রিয়াকশন তো এই হাইড্রোকার্বন আর হচ্ছে যেই অক্সিজেনটা রিয়াক্ট করেছে সেটা, সেখান থেকে কি তৈরি হলো, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে H2O, বুঝতে পারছি? আনরিয়াক্টেড অক্সিজেনটা তো কোনো রকম বিক্রিয়াই করেনি, ও তো নিউট্রাল, ও এমনি পড়ে আছে। তো রিয়াকশন তো এটা যখন লিখছি, যেটা রিয়াক্ট করবে সেই হিসেবে রিয়াকশনটা লিখবো। কিন্তু আমাদের যখন ভলিউম বলেছে, ভলিউম তো একটা পাত্রে থাকবে, তাই না? সেই পাত্রে তো সেই আনরিয়াক্টেড অক্সিজেনটাও থেকে যাবে, ওটা রিয়াকশানে কোনো কিছু শো করছে না বা কোনো রকমভাবে ইন্টারফেয়ার করছে না, কিন্তু ভলিউমটা তো শো করবে, ঠিক? আচ্ছা, তারপরে যখন আমি KOH অ্যাড করছি তখন কি হচ্ছে, তখন পড়ে থাকছে কতটা, 50 ml। এই 50 ml কি, 50 ml থাকছে আনরিয়াক্টেড অক্সিজেন, আনরিয়াক্টেড অক্সিজেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে দেখা যাক এখন আমরা ডেটাগুলো নিচ্ছি। বলেছে 10 ml আয়তনের একটি গ্যাস। আচ্ছা, তার আগে এটাকে আমরা কি করেছিলাম, শুরুতে আমরা এটাকে সমান করেছিলাম,
সমান করার ফলে কি এসেছিল, এখানে এক্স, এখানে y/2, ঠিক। এখানে কত এসেছিল অক্সিজেন, এক্স প্লাস y/4, তাই তো? হ্যাঁ, এক্স প্লাস y/4, ঠিক আছে। তো এটা আমাদের লিখতে হবেই। এই হাইড্রোকার্বনের কে পোড়ানো যখন ব্যাপার আসবে, হাইড্রোকার্বনকে অক্সিজেনের প্রেজেন্সে পোড়ানোর যখনই ব্যাপার আসবে, তখনই এই রিয়াকশনটা আমাদের লিখতেই হবে উইথ দিস স্টয়চিওমেট্রিস, ঠিক আছে। এখন কিভাবে হিসাবটা করব সেটা আমরা দেখছি। আচ্ছা, প্রথমে বলেছে 10 ml আয়তনের একটি গ্যাসীয় হাইড্রোকার্বন। এখানে এটা আগে প্রথমে যা যা প্রশ্নে বলেছে সেগুলো নিই। 10 ml এর হাইড্রোকার্বন আছে, আচ্ছা ভালো কথা। 80 ml অক্সিজেনের সঙ্গে মিশ্রিত করা হলো, এখানে 80 ml, ঠিক। আচ্ছা, সব পুরানো হলো, এরপর শীতল করার পর, তার মানে এই আয়তনটা লিখলাম, এটা লিখলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা প্রথমে কি বলতে পারি যে কতটা সেকেন্ড যে সংকোচন হয়েছে, দ্বিতীয় যে সংকোচন, সেই দ্বিতীয় সংকোচন কতটা, 20 ml, ঠিক। বুঝতে পারছি? তাহলে দেখি এখানে আমাদের কি এক্স আর এই ওয়াই এর ভ্যালুটা বের করলেই আমাদের এর সংকেতটা বেরিয়ে যাবে। কিভাবে করি এখন দেখি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা ছিল, এখন আমরা কোশ্চেনটা সলভ করব। আচ্ছা, এই রিয়াকশন থেকে আমরা কি দেখতে পাই, ঠিক বলছি কি? ভিডিওটা দেখে এলাম চলছে কিনা। আচ্ছা, তো এখান থেকে আমরা কি বলতে পারি, এক ভলিউম রিয়াক্ট করছে কতর সাথে, এক্স প্লাস y/4 ভলিউমের সাথে, ঠিক। তৈরি হচ্ছে কতটা, এক্স ভলিউম, ওকে, বুঝতে পারছি? ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আমি বলতে পারি এটা কত ml আছে, 10 ml আছে। তাহলে 10 ml যদি হাইড্রোকার্বন থাকে, তাহলে সেটা কত ml অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে, 10 ইন্টু এক্স প্লাস y/4 ml। বুঝতে পারলাম, আগেরটার সাথে রিলেট করবে। আর এখানে 10x ml, ঠিক। এই ভলিউমের কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, এখানে যত ভলিউম দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্যাট, ঠিক আছে। এখন দেখো আমরা কিভাবে রিলেট করব ভলিউম সংকোচনের সাথে, ঠিক আছে। প্রথমে আমাদের কত ml ছিল, 10 প্লাস 80, 90 ml, ঠিক। আচ্ছা, তোমাদের একটু লিখে বলতে হবে না, তাহলে তোমরা এখানে লিখতে পারো। আচ্ছা, এটা তো নর্মালি তোমরা এতখানি লিখে নেবে, তারপরে লিখবে যে ফার্স্ট, প্রথম আয়তন সংকোচন আমি লিখছি ফার্স্ট ভলিউম ডিক্রিজ, ঠিক আছে, বা ফার্স্ট ভলিউম কম্প্রেশন, যাই হোক, প্রথম ভলিউম বা ফার্স্ট ভলিউম চেঞ্জ, যা খুশি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখলে আমি ফার্স্ট ভলিউম চেঞ্জটা কত বলতে পারবো, 10 প্লাস 10 ইন্টু এক্স প্লাস y/4 মাইনাস 10x, ঠিক। এটা হচ্ছে আমি এই পোর্শনটার উপরে বেস করে পাই। আর রিয়াকশনের ভলিউমের হিসেবে আমি পাই কি, দেখা যাক, 90 ml ছিল প্রথমে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, ফার্স্ট ভলিউম যে ডিক্রিজ হচ্ছে 10 প্লাস 80 মাইনাস 70 ml, ঠিক আছে। mlটা সরিয়ে দিলাম কারণ দুটো ml আছে, এগুলো আমি ml লিখেছি। আচ্ছা, তাহলে এটা সলভ করব, কত আসে, 10 প্লাস 10x প্লাস 10y/4 মাইনাস 10x ইকুয়ালস টু আসে 90 মাইনাস 70 ইকুয়ালস টু 20, 10x কেটে গেল, ঠিক। আচ্ছা, তাহলে এখানে কত আসছে, 10 যদি আবার আমি দুদিক থেকে কেটে দিই, 1 y/4 equals to 2, y/4 equals to 1, y equals to 4, ঠিক। y equals to 4 এলো। তারপর
দ্বিতীয় ভলিউম সংকোচন কত, যে ডেটা দেওয়া আছে প্রশ্নে সে অনুযায়ী কত লিখে নিই, সেকেন্ড ভলিউম চেঞ্জ। ঠিক আছে, আগে এই যে এক্স ওয়াই দিয়ে যেটা আছে এর অ্যাকর্ডিং কত, আমি কি বলেছিলাম, যতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তাহলে 10 ml হাইড্রোকার্বন থেকে 10x ml কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, তাহলে সেকেন্ড ভলিউম চেঞ্জ কত হবে বুঝতে পারছি আমি, 10x। ঠিক, বোঝাতে পারছি কি, সেকেন্ড ভলিউম চেঞ্জটা কার সাথে সমান হয়, যতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল, তাহলে এখানে কতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, 10x ml। আর প্রশ্নে যেটা বলা আছে যে ছিল 70 ml, হলো 50 ml। ঠিক, তাহলে ভলিউম সংকোচন কত হলো, সেকেন্ড ভলিউম চেঞ্জ ইকুয়ালস টু 70 - 50, তাহলে কত হলো এখানে, এখানে হবে 20, x ইকুয়ালস টু হবে 2। ঠিক, তার মানে হাইড্রোকার্বনের সংকেত কি হচ্ছে, তার মানে আমাদের হাইড্রোকার্বন হচ্ছে C2H4, এটা হলো হাইড্রোকার্বন। বোঝা গেল? আমি আবার বলবো কি, আচ্ছা আবার বলে দিচ্ছি। প্রথমে এরকম যদি হাইড্রোকার্বনকে অক্সিজেনের সাথে পোড়ানো হলো, অক্সিজেনের প্রেজেন্সে পোড়ানো হলো, এরকম যদি বলা থাকে, শুরুতেই আমাদের এই রিয়াকশনটা আমরা চোখ বন্ধ করে লিখে দেব উইথ স্টয়সিওমেট্রি। ঠিক আছে, আগে আমরা এতটুকু লিখে নিলাম, তারপরে কি লিখবো, আমরা কি কি ডেটা আমাদের বলা আছে সেগুলো দেখব। প্রথমে আমাদের ডেটা বলা ছিল হাইড্রোকার্বন 10 ml নিলাম, অক্সিজেন 80 ml, আর হচ্ছে টোটাল যে শীতল করার পরে ভলিউমটা হবে 70 ml। তারপর KOH দেওয়ার পর ভলিউম কত হলো, 50 ml। KOH এর কাজ কি, কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে নেওয়া, তার মানে কার্বন ডাইঅক্সাইডকে যতটা কার্বন ডাইঅক্সাইড এখানে অ্যাবজর্ব করে নেবে KOH, সেটাই হচ্ছে এখানে তৈরি হয়েছিল। তার মানে আরেকটা হবে কি বলতে পারি, সেকেন্ড যে ভলিউম চেঞ্জটা, সেকেন্ড ভলিউম চেঞ্জটা আমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের সমান। ঠিক, আপাতত লেখা কমপ্লিট আমাদের কতখানি, যতখানি প্রশ্নে আমাদের ছিল। ঠিক আছে, তারপরে আমরা কি করলাম, এখান থেকে আমরা কি বলতে পারি, শুরুতে আমরা দেখলাম 1 ভলিউম হিসাবে ধরলে এই, তারপরে আমাদের কি বলা ছিল যে হাইড্রোকার্বন আছে 10 ml, তো 10 ml যদি হয় 10 ml এর সাথে কত ml অক্সিজেনের রিয়াক্ট করবে সেটা লিখলাম, তারপর তার থেকে কত ml আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেটা লিখলাম। ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড। তারপর ফার্স্ট ভলিউম চেঞ্জ কতটা হবে, টোটাল ভলিউম অফ দ্য রিয়াক্ট্যান্টস মাইনাস ভলিউম অফ দ্য প্রোডাক্ট, এখানে গ্যাস একটাই, তার মানে এটারই ভলিউম শুধু মাইনাস করছি। আর আমরা ডেটার থেকে কি পাই, 10 ml প্লাস 80 ml রিয়াক্ট্যান্ট কত ছিল, 90 ml, মাইনাস তৈরি হয়েছে কত, 70 ml, তার মানে কমেছে কত, 90 - 70, 20 ml। ওখান থেকে আমরা ওয়াই পেয়ে গেলাম। এভাবেই ম্যাক্সিমামগুলোরই এভাবেই করতে হবে। ঠিক আছে, এই তিনটের সাথে আমি কোনো একটাভাবে রিলেট করতে পারবো, হয় ফার্স্ট ভলিউম চেঞ্জের সাথে বা সেকেন্ড ভলিউম চেঞ্জের সাথে, বা দেখা গেলো বলেই দিল যে আমাদের কার্বন ডাইঅক্সাইড কতটা তৈরি হয়েছে দেখা গেলো সেটাই বলে দিল। ঠিক আছে, তো এভাবে হতে পারে। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, সেকেন্ড ভলিউম চেঞ্জটা আমি কি বলেছিলাম, সেকেন্ড ভলিউম চেঞ্জ হচ্ছে যতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে তার সমান। তাহলে সেকেন্ড ভলিউম চেঞ্জটা আগে আমি এখান থেকে ডেটার থেকে পাচ্ছি, 70 থেকে 50 হলো, তার মানে টোটাল ভলিউম চেঞ্জ 20 ml। তাহলে আমরা কি বলতে পারি, এই 10 ml হাইড্রোকার্বন নিলে আমাদের 10x ml কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আমি কি বলেছিলাম, যতখানি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা হচ্ছে সেকেন্ড ভলিউম চেঞ্জের সাথে সমান হবে, তার মানে 10x ইকুয়ালস টু 20 হলো। ঠিক, তাহলে ওখান থেকে x পেয়ে গেলাম। এই হলো আমাদের অঙ্ক। আমি মুছে নিয়ে এর পরের প্রবলেম আমি বলছি। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন লিখে নাও। সেকেন্ড প্রশ্ন হলো, একটি অ্যাসিটিনিলীয় হাইড্রোকার্বন যৌগের সঙ্গে অতিরিক্ত অক্সিজেন মিশ্রিত করে মিশ্রণে তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি করে শীতল করলে মিশ্রণের আয়তন সংকোচন হয় 50 ml। ঠিক আছে, প্রাপ্ত গ্যাস মিশ্রণকে KOH এর সংস্পর্শে আনলে মিশ্রণের আরও 75 ml সংকোচন হয়। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো।
ঠিক আছে। আচ্ছা, এখানে একটু চেঞ্জ আছে। এখানে যেহেতু আমাদের শুরুতেই বলে দিয়েছে না অ্যাসিটিনিলীয় হাইড্রোকার্বন, তার মানে কি হাইড্রোকার্বনটা হবে অ্যাসিটিলিন। তো আমরা যদি CXHY ধরে আমরা করি তাহলে ওটা অনেক জটিল সিস্টেম হয়ে যাবে তৈরি, ঠিক আছে, অনেক জটিল তৈরি হয়ে যাবে। তার ফলে আমরা সেজন্য এখন কি করব, এটা যাতে একদম ইজি হয়ে যায় শুরুর থেকে আমরা জিনিসটাকে ইজি করে নেব। কিভাবে ইজি করতে পারবো, আমাদের যে হাইড্রোকার্বন দেওয়া আছে সেই হাইড্রোকার্বনটাকে আমরা অন্যভাবে লিখবো। আমরা CXHY লিখতাম, তো আমরা ওটাকে নর্মাল অ্যাসিটিলিনীয় যৌগ মানে হচ্ছে ট্রিপল বন্ডেড যেই হাইড্রোকার্বনটা থাকবে বা ট্রিপল বন্ডেড কোনো একটি ট্রিপল বন্ডওয়ালা কোনো হাইড্রোকার্বন থাকলে তার জেনারেল যা ফর্মুলা হয় সেটা আমরা লিখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা প্রথমে আমরা দেখি, আমরা ক্লাস 10-এ পড়েছিলাম না অ্যালকেন। অ্যালকেনের জেনারেল ফর্মুলা কি, অ্যালকেন কি কি হয়? অ্যালকেন যেমন সিঙ্গেল বন্ডেড মানে কি CH4, তারপর C2H5, সরি C2H6, C2H6 এগুলো ঠিক সিঙ্গেল বন্ডেড। ওকে, তাহলে এই অ্যালকেনের জেনারেল ফর্মুলা আমরা কি জানতাম, CnH2n+2। দেখা যাক কার্বন যদি একটা হয় হাইড্রোজেন কটা হবে, 2 × 2 + 2 4। কার্বন যদি দুটো হয় হাইড্রোজেন কটা হবে, 2 × 2 4 + 2 6, ঠিক আছে। তেমনিভাবে অ্যালকিনের জেনারেল ফর্মুলা কি হয়, আচ্ছা অ্যালকিন আগে আমরা কি কি জানি, ডাবল বন্ডেড, তার মানে কি এরকম হতে পারে, ঠিক। আচ্ছা, তো আমি একটা করে উদাহরণে দিচ্ছি। তাহলে এখানে কি বলতে পারি আমরা, অ্যালকিনের জেনারেল ফর্মুলা CnH2n, ঠিক। কার্বন যদি দুটো হয় 2 × 2 = 4, 4টে হাইড্রোজেন। সেমভাবে অ্যালকাইন ট্রিপল বন্ডেড, এটার জেনারেল ফর্মুলা কি হয়, CnH2n-2, ঠিক। যেমন কি এখানে একটা উদাহরণ ধরি, HC ট্রিপল বন্ড H, ঠিক। আচ্ছা, তার মানে কি কার্বন দুটো হলে 2 × 2 4 - 2 2, ঠিক আছে। আচ্ছা, আমাদের দরকার হবে এটা, কারণ অ্যাসিটিনিলীয় যৌগ বলেছে, অ্যাসিটিনিলীয় হাইড্রোকার্বন, তার মানে কি ট্রিপল বন্ডের একটি হাইড্রোকার্বন থাকবে। তার মানে এর জেনারেল ফর্মুলা যেটা, আমরা সেই জেনারেল ফর্মুলাটা ধরে করলে অনেক ইজিলি অঙ্কটা হয়ে যাবে। দেখা যাক ইজি কেন হবে, এটা অঙ্কের ব্যাপার, কারণ n দিয়ে আমাদের ভ্যারিয়েবল একটাই থাকবে, অঙ্কটা অনেক ইজি হবে। যদি আমরা XY দুটো আমরা ধরে নিই CXHY বলে, দুটো আননোন ভ্যারিয়েবল চলে আসবে, তাদের জন্য জটিলতাটা আরও বাড়বে, ঠিক। আচ্ছা, তাহলে আমরা এটার ক্ষেত্রে কিভাবে লিখবো, অ্যাসিটিনিলীয় যৌগ, তার মানে CnH2n-2, ঠিক, প্লাস অক্সিজেন। স্টয়কিওমেট্রিটা ওভাবেই আমরা ঠিক করব। তৈরি কি হবে, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে H2O, ঠিক আছে। এখন দেখা যাক, সমান করি, কার্বন n নাম্বার অফ কার্বন n, হাইড্রোজেন অ্যাটম কতগুলো আছে এখানে, 2n-2, ঠিক আছে। তাহলে এখানে লিখতে গেলে আমাদের কিভাবে লিখতে হবে, প্রথমে বাই 2 করবো, H2 থেকে চলে আসলো H, তাহলে তারপর 2n-2, ঠিক আছে। পরে আমরা ওটাকে সিম্পলিফাই করে নেব। আচ্ছা, তাহলে আমরা এর থেকে কি বলতে পারি, কোশ্চেনটা দেখে নিই। আচ্ছা, এর থেকে আমরা বলতে পারি যে হচ্ছে, আচ্ছা আগে আমরা কি আছে সেটা দিই। বলেছে শীতল মিশ্রণটিকে শীতল করলে আয়তনের সংকোচন হয় 50 ml, ঠিক। প্রথমবার আয়তনের সংকোচন হয় 50 ml, তার মানে ফার্স্ট আমরা লিখে নিই ভলিউম চেঞ্জ কত, 50 ml, ঠিক তো। হ্যাঁ, তারপর কি বলেছে, প্রাপ্ত গ্যাস মিশ্রণকে KOH এর সংস্পর্শে আনলে মিশ্রণের আরও 75 ml সংকোচন হয়। তার মানে কি সেকেন্ড ভলিউম চেঞ্জ
75 ml। ঠিক, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, মোল আর লিখছি না, ডিরেক্ট ভলিউম দিয়ে লিখছি 1 ভলিউম। আচ্ছা অক্সিজেন কতটা হবে, এখানে অক্সিজেন কত আছে 2n, ঠিক আছে, অক্সিজেন অ্যাটম 2n, এখানে অক্সিজেন অ্যাটম কতগুলো আছে প্লাস 2n মাইনাস 2/2, ঠিক। আচ্ছা তাহলে অক্সিজেন মলিকিউল কতগুলো হবে, হাফ, তার মানে 2 দিয়ে ভাগ করে দিলে n প্লাস 2n মাইনাস 2/4, তার মানে এটাকে আরও যদি আমি সিম্পলিফাই করে নিই n প্লাস n মাইনাস 1/2, 2 দিয়ে উপরে কেটে যাবে, তাহলে এখানে কি হবে n প্লাস n মাইনাস 1/2 অক্সিজেনের স্টয়কিওমেট্রি। ঠিক, বুঝতে পারলাম। আচ্ছা তারপর দেখি, এটা মুছে দিচ্ছি। আচ্ছা তো এটা যদি 1 ভলিউম হয় কতর সাথে রিয়াক্ট করবে, n প্লাস n মাইনাস 1/2 অক্সিজেনের এই ভলিউমের সাথে রিয়াক্ট করবে, ভলিউম। আর কার্বন ডাই অক্সাইড কত ভলিউমের সাথে, তাহলে n ভলিউমের সাথে রিয়াক্ট করবে। লিকুইডের তো আমরা ভলিউম লিখবো না। আচ্ছা তারপর এখানে দেখি, এখন যদি এখানে এখন আমরা বলি যে আমাদের যদি x ml আমাদের নেওয়া হয়, ঠিক আছে, কতটা নেওয়া হয়েছে আমরা কিন্তু জানি না, ঠিক আছে, যদি আমরা ধরে নিই আমরা x ml আমাদের হাইড্রোকার্বন নেওয়া হয়েছে, এটা লেট, এটা কিন্তু ধরে নেওয়া, ঠিক আছে। x আমাদের এখানে ধরতে হবে কারণ আমরা জানি না, তো এখানে তো আমরা 1 ভলিউম, এটা মানে সিম্পলিফিকেশনের জন্য আমরা শুরুতে 1 ভলিউম নিয়ে নিলাম। ঐকিক নিয়মে কি হয়, ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা করি না, শুরুতে যদি থাকে v1 থেকে যদি আমি পাই x1, তাহলে 1 এর জন্য কত পাবো x1/v1, তারপরে যত আমাদের দরকার সেটা করি। সেই জন্যই আমরা জেনারেলি আগে 1 ভলিউমের হিসাবে নিয়ে নিলাম, কারণ হচ্ছে 1 মলি আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে x ml যদি না হয়, রিয়াক্ট করবে কতর সাথে, x ইন্টু n প্লাস n মাইনাস 1/2 এত ml এর সাথে, তৈরি হবে কত xn ml। ওকে, বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, ফার্স্ট ভলিউম চেঞ্জ আমরা জানি, দেখে নিই ফার্স্ট ভলিউম চেঞ্জ কত হবে, x প্লাস, এখানে আমি একবারে গুণ করে দিলাম, xn প্লাস xn মাইনাস x/2 equals to 50 ml equals to কি হবে দেখি, x প্লাস xn প্লাস xn/2 মাইনাস x/2 50, কি লিখতে পারি আমরা এখানে, x/2 প্লাস 3xn/2 50, তাহলে কত আসছে, x প্লাস 3xn ইকুয়ালস টু 100। তাহলে সব ঠিক আছে নাকি কিছু ভুল হয়েছে, এখানে আমরা xnটা মাইনাস করিনি তাই বলছি, এখানে যদি xnটা যদি আমি মাইনাস করি তারপরে আসবে ফার্স্ট ভলিউম চেঞ্জ 50, ঠিক আছে। তারপর এখানে মাইনাস x/2 মাইনাস xn ইকুয়ালস টু 50। আচ্ছা তাহলে এখান থেকে জিনিসটা চেঞ্জ হবে, xn কেটে যাচ্ছে, ঠিক, তাহলে আসবে আমাদের x/2 প্লাস xn/2 ইকুয়ালস টু 50। আরও সিম্পলিফাই করলে x প্লাস xn ইকুয়ালস টু 100, x মাল্টিপ্লাইড বাই x ইন্টু 1 প্লাস n ইকুয়ালস টু 100। এটা তাহলে আমরা এখান থেকে পাচ্ছি একটি রিয়াকশান, ঠিক আছে। দুটো আননোন ভ্যারিয়েবল আছে এখানে আমাদের, দেখা যাক তারপরে কিভাবে কি হয়, ফার্দার প্রসিড করি।
তারপরে কি বলেছে সেকেন্ড ভলিউম চেঞ্জ কত 75 ml। সেকেন্ড ভলিউম চেঞ্জ মানে ভলিউম অফ CO2 xn ইকুয়ালস টু 75। এখান থেকে আমাদের n এর ভ্যালু চাই, ঠিক? তার মানে আমার x এর ভ্যালুটাকে আমাদের রিপ্লেস করতে হবে। তার মানে এখানে x ইকুয়ালস টু যদি লিখি আমি 75/n। আচ্ছা, এটা 1 নম্বর রিয়াকশান, এটা 2 নম্বর রিয়াকশান। এই 2 নম্বরের x এর ভ্যালুটাকে যদি আমি এখানে বসাই কি আসবে দেখি, কি আসবে? x হচ্ছে 75/n মাল্টিপ্লাইড বাই 1 প্লাস n ইকুয়ালস টু 100। কি হচ্ছে 75/n প্লাস n কেটে যাবে, এখানে এই n কেটে যাবে, হচ্ছে 75, ঠিক? তাহলে ইকুয়ালস টু 100, তাই তো? ইকুয়ালস টু 75/n ইকুয়ালস টু 75, এদিকে চলে গেলে 25। ওকে, তাহলে n ইকুয়ালস টু কত আসবে? n ইকুয়ালস টু 25, এদিকে চলে গেল, n এদিকে চলে গেল, 75/25 3, n চলে এলো 3। বোঝা গেছে? দেখে নাও। তাহলে n যদি 3 চলে এলো তাহলে তো আমরা হাইড্রোকার্বনের সংকেত এখন পেয়ে যাব, ঠিক? হাইড্রোকার্বনের সংকেত কি হবে তাহলে? C3H3 × 2 - 2, তাই না? তার মানে কত হচ্ছে 6 - 2 4 C3H4। এটা হলো হাইড্রোকার্বনের সংকেত, ঠিক আছে? এই ধরনেরই এই টপিকের উপরে প্রশ্ন। তো আমি এই টপিকের উপরে আর প্রশ্ন করাচ্ছি না। আচ্ছা, আমি তাহলে এই মাত্র 47 সেকেন্ডস হয়েছে, তাহলে আর 15 থেকে 20 মিনিট যদি আমি ক্লাস নিয়ে নিই তাহলেই আমার কিন্তু এই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে পুরোপুরি। আর জাস্ট এরপর আর কিছুই নেই, একদম ইজি। মোলালিটি আর নর্মালিটির কনসেপ্ট আছে কিছু, ব্যাস, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আর সেই রিলেটেড দু একটা কীভাবে তাদের স্ট্রেংথ চেঞ্জ করতে হয় বা ভলিউম, স্ট্রেংথ আর ভলিউমের তাদের আমি কম্প্যারিজনটা বলবো। স্ট্রেংথ মানে হচ্ছে এখানে কনসেন্ট্রেশনও বলতে পারি। আচ্ছা, ওটাতে পরে আসছি, তার আগে এটা বলিনি। এই হলো আমাদের ইডিওমেট্রির পদ্ধতিতে, ইডিওমেট্রি ইউজ করে বা গ্যাসমিতি ইউজ করে আমাদের হাইড্রোকার্বনের ফর্মুলা বের করা, ঠিক আছে? মলিকুলার ফর্মুলা বের করা, এই হলো এতদূর। আচ্ছা, আমি এটা মুছে নিয়ে তারপর একদম ছোট একটি পার্ট শুরু করছি, মোলালিটি আর নর্মালিটির কনসেপ্ট। তো এই শুরু হতে চলেছে আমাদের লাস্ট টপিক, ঠিক আছে? মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটি সলিউশন, সেই সলিউশনের কনসেন্ট্রেশনকে ইন্ডিকেট করে। মোলারিটি, নর্মালিটি অ্যান্ড মোলালিটি, কিন্তু এদের ইউনিটগুলো আলাদা হয়, ঠিক আছে? আর এই তিনটিকে আমরা স্ট্রেংথও বলে থাকি, কোনো একটা সলিউশনের স্ট্রেংথ। যেমন ধরে নাও 1 মোলার স্ট্রেংথের H2SO4, বা হচ্ছে 2 মোলার স্ট্রেংথের HCl, বা বলতে পারি 2 নর্মাল স্ট্রেংথের H2SO4। এরকমভাবে এদের স্ট্রেংথও বোঝায়, আর এগুলোকে কনসেন্ট্রেশনও বলে, কারণ এগুলো সবগুলোই দেখবে এগুলো দিয়ে এদের কনসেন্ট্রেশনও বোঝায় আর হচ্ছে এদের স্ট্রেংথও বোঝায়। অ্যাকচুয়ালি আমরা স্ট্রেংথ হিসেবেই কিন্তু এটাকে মেনলি কাজ করি। এখন এদের সংজ্ঞাগুলো ডিফারেন্ট। কোনো একটি সলিউশন কি? কোনো একটি সলিউশন হচ্ছে মানে কোনো একটি দ্রবণ দুটি জিনিস নিয়ে তৈরি, যার পরিমাণ বেশি থাকে, মানে যেই সিস্টেমের মধ্যে আমরা সেই স্মল কোয়ান্টিটিতে যেটা নেওয়া হয় সেটাকে গুলিয়ে দিই, সেটা হচ্ছে যেটার মধ্যে গোলাই। আচ্ছা, আমি এখানে একটা উদাহরণ নিচ্ছি। ধরে নাও শরবত, ঠিক আছে? চিনির শরবত।
চিনির শরবতে কি দরকার হয়? চিনি আর জলের মিশ্রণ, ঠিক আছে। শরবতটি হচ্ছে সলিউশন, জল হচ্ছে দ্রাবক মানে সলভেন্ট, আর হচ্ছে চিনি হলো দ্রাবক মানে সলিউট, ঠিক আছে। আবারও বলছি, যদি চিনির শরবত হয়, শরবতটাকে ওভারঅল আমি বলবো সলিউশন, জলটাকে আমি বলবো সলভেন্ট, আর চিনিটাকে আমি বলবো সলিউট, ঠিক আছে। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সলিউটের পরিমাণটা বা সলিডের ভলিউমটা কম হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখব মোলারিটি। মোলারিটি কি? মোলারিটি হলো যে দ্রাব আছে কোনো সলিউশনে, দ্রাব কত মোল দ্রাব আছে, ঠিক আছে। তাহলে আমি কি লিখব? দ্রাব এর মোল সংখ্যা, একদম পাশাপাশি এইভাবে লিখবে, মোল সংখ্যা, ঠিক আছে। দ্রাব এর মোল সংখ্যা, বোঝা যাচ্ছে? দ্রাব এর মোল সংখ্যা বাই কি? বাই হচ্ছে টোটাল ভলিউম অফ দ্য সলিউশন, দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন। এটার ইউনিট কি হবে তাহলে? ইউনিট হবে মোল, মোল সংখ্যা বাই ভলিউমটা আমরা সব সময় বলবো লিটারে, তো আমরা এখানে লিখি এটাকে মোল পার লিটার, ঠিক আছে। এটাকে বলি আমরা মোলারিটি। নর্মালিটি কি? নর্মালিটি হচ্ছে দ্রাবয়ের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। তার মানেটা কি? আচ্ছা, এখানে মূল সংখ্যাকে আমি আবার আরেকটা জিনিস বলে নিই। মূল সংখ্যাকে আমি আরেকটা কিভাবে বলতে পারি? যে মূল নাম্বার ইকুয়ালস টু কতটা মাসের দ্রবণ আছে, সরি কতটা মাসের দ্রাব আছে, আর সেই দ্রাবয়ের মোলার মাসটা, মোলার মাস সরি মলিকিউলার ওয়েট, মলিকিউলার ওয়েট তার মানে কি আণবিক ভর। তাহলে এখানে আমি কি লিখতে পারি? দ্রাব এর ওজন বাই দ্রাব এর আণবিক ওজন, বোঝা যাচ্ছে? মোল নাম্বার ইকুয়ালস টু দ্রাবয়ের ওজন বাই দ্রাবয়ের আণবিক ওজন। এই দ্রাবয়ের ওজনটাকে আমি কি বলতে পারি? আবার এমনি ডব্লিউ বলতে পারি, আর এটাকে আণবিক ওজনটাকে এম। কেন আমি সেটা পরে আসছি কেন বলতে পারি। আচ্ছা, এটা হচ্ছে মোল নাম্বার, দ্রাবয়ের আণবিক ওজন, ঠিক আছে। দ্রাবয়ের ওজনকে দ্রাবয়ের আণবিক ওজন দিয়ে ভাগ করলে মোল নাম্বার বেরোবে, ঠিক আছে। আচ্ছা, নর্মালিটি। নর্মালিটি কি? নর্মালিটি হলো দ্রাব এর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বাই কি? দ্রবণ এর আয়তন, ঠিক আছে। দ্রবণের আয়তন, এটার ইউনিট কি? এটার ইউনিট হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট, আর আয়তন লিটারে, ঠিক আছে। তাহলে এটাকে কিভাবে লেখে? গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, ঠিক আছে। আচ্ছা, এখন এই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা কি সেটাও লিখে নিই। গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার
ই কিউ উপরে ভি লিখছি, হ্যাঁ এভাবে লিখছি। গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বারটা তাহলে কি, দ্রাব এর ওজনকে ভাগ করতে হবে কি দিয়ে, দ্রাব এর তুল্যাঙ্ক ভার, মানে ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার, সেটাকে আমরা ই দিয়ে বলছি। ঠিক আছে, দ্রাবয়ের তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার কি, তুল্যাঙ্ক ভার হলোই, আচ্ছা তাহলে এখানে এটাও লিখে দিই, তুল্যাঙ্ক ভার হলো আণবিক ওজন বাই যোজ্যতা। আগের ক্লাসগুলোতে দেখবে আমি করিয়েছি। ঠিক আছে, আচ্ছা এই দুটো হলো। তারপর আসছে মোলালিটি। মোলালিটি সব জায়গায় অনেক জায়গায় দরকার হয় না, মানে ম্যাক্সিমাম আমাদের দরকার হয় মোলারিটি আর নর্মালিটি। ঠিক আছে, মোলালিটিটা কি, মোলালিটি হলো, লিখে নাও, দ্রাব এর মোল সংখ্যা বাই দ্রাবক, দ্রাবকের, আচ্ছা আলাদা করে লিখি তাহলে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হবে। দ্রাবক এর ওজন। ঠিক আছে, আর হচ্ছে ইউনিটটা কি হবে, এর ইউনিটটা ভালো মতো দেখবে, ইউনিট ইউনিট কি হবে, মোল সংখ্যা, তার মানে মোল বাই দ্রাবকের ওজন, এখানে লিখতে হবে কেজিতে, তার মানে মোল পার কেজি। বোঝা গেল, মোল পার কেজি। ঠিক আছে, এখানে আলাদা করে এটার মতো লেখার কিছু নেই, মোল সংখ্যা আমি পেয়ে গেছিলাম, দ্রাবকের ওজন বাই দ্রাবকের মলিকিউলার ওয়েট, মানে আণবিক ওজন। ঠিক আছে, এখন এই রিলেটেড কিছু অঙ্ক আছে। অঙ্কগুলো কেমন হয়, কোনো একটি তোমাকে মোলারিটি বা নর্মালিটি বা মোলালিটি দিয়ে দেবে, তাদের মধ্যে অ্যাকচুয়ালি এদের ইন্টার কনভার্সন। ঠিক আছে, কিভাবে আমি বলছি। আচ্ছা তার আগে আমরা একটি দেখব যে মোলারিটি আর নর্মালিটির মধ্যে সম্পর্ক। ঠিক আছে, দেখা যাক মোলারিটি আর নর্মালিটির মধ্যে সম্পর্ক কিভাবে আসে। আচ্ছা হ্যাঁ আমি এখানে করছি, হ্যাঁ সরি এক্সকিউজ মি। আচ্ছা এখানে আমি দেখাচ্ছি মোলারিটি অ্যান্ড নর্মালিটি, এদের মধ্যে রিলেশন। ওকে ক্লিয়ার। আচ্ছা প্রথমে আমরা মোলারিটি কি পেলাম, মোলারিটি ইকুয়ালস টু পেলাম যে দ্রাবয়ের মোল সংখ্যা। ঠিক আছে, মোলারিটি দ্রাবয়ের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন, দ্রবণের আয়তনকে ধরলাম আমরা ভি। ঠিক আছে, তারপরে আবার আমরা মোল সংখ্যা ইকুয়ালস টু কী পেলাম, দ্রাবয়ের ওজন বাই দ্রাবয়ের আণবিক ওজন, তার মানে মোলটাকে আমরা মৌলিক ভাগ। ঠিক আছে, তো মোলটাকে আমরা কি বলতে পারি, দ্রাবয়ের ওজন বাই দ্রাবয়ের আণবিক ওজন, তার মানে কি মোলটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি ডব্লিউ বাই এম, আর এখানে ভি থাকলো। ঠিক আছে, এটা হচ্ছে মোলারিটি, সরি এটা হচ্ছে মোলারিটি, এখানে এম এই আণবিক ওজনের সাথে না হলে উল্টোপাল্টা হয়ে যাবে এম। ঠিক আছে, সেজন্য মোলারিটি লিখে দিলাম। আচ্ছা এটা পেয়ে গেলাম। তারপর আবার দেখো নর্মালিটি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, নর্মালিটি ইকুয়ালস টু কী ছিল, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার মানে ভলিউম। ঠিক আছে, গ্রাম ইকুইভ্যালেন্টকে আবার কি লিখতে পারি, দ্রাবয়ের ওজন বাই তুল্যাঙ্ক ভার। কি লিখতে পারি আমরা, দ্রাবয়ের ওজন বাই তুল্যাঙ্ক ভার, আর নিচে হচ্ছে ছিল ভলিউম।
ঠিক। আচ্ছা, তারপর এই যে তুল্যাঙ্ক ভার, এটা নর্মালিটি কিন্তু, হ্যাঁ, এই তুল্যাঙ্ক ভারকে আমি কি লিখতে পারি, মলিকিউলার ওয়েট বাই যোজ্যতা, ঠিক, m/n, মলিকুলার ওয়েট বাই যোজ্যতা লিখতে পারি, ইনটু এখানে v। আচ্ছা, তাহলে এখানে ইকুয়ালস টু দিয়ে এনটাকে যদি আমি ওপরে নিয়ে চলে যাই, n মাল্টিপ্লাই হলো w/mv, ঠিক আছে। এটাকে আমরা মলিকিউলারিটি লিখতে পারি না, লিখতে পারি। তো আমরা কি পেলাম, এখানে পেলাম আমরা নর্মালিটি ইকুয়ালস টু n ইন্টু মোলারিটি। এখানে n কি, n হচ্ছে বলতে পারি আমরা নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড, বা বলতে পারি দ্য চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট, বা বলতে পারি আমরা দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস, ঠিক আছে। এগুলো আমরা বলতে পারি। উদাহরণ আমি একটু পরেই দেখব, ঠিক আছে। এটা হচ্ছে রিলেশন, এটাকে আমরা ইজিলি আরও মনে রাখতে পারি, দেখবে একটা জিনিস দিয়ে। মোলারিটিকে কি বলি আমরা, m। জেনারেলি যখন এখানে এই মলিকুলার ওয়েট থাকে না, তখন আমরা n দিয়ে বলি, m দিয়ে বলি, আর এটাকে n দিয়ে বলি, ঠিক আছে। মনে রাখতে দেখো সুবিধা হবে, m ইকুয়ালস টু ক্যাপিটাল N বাই স্মল n। এখন এখানে কিছু কিছু অনেকেরই, আমারও এটা অসুবিধা হতো যে ক্যাপিটাল এনটা উপরে নাকি ক্যাপিটাল এনটা নিচে। তখন আমি কিভাবে মনে রাখি, আচ্ছা m ইকুয়ালস টু তো n/n, সেটা শিওর। এখন আচ্ছা ক্যাপিটাল এনটা উপরে না নিচে, আচ্ছা দেখবে কোনো বাড়ির ফাংশনে গার্জিয়ানরা বা যারা বড় তারা কোথায় বসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি জায়গা পূরণ হয়ে যায় তারা উপরে বসে, চেয়ারে বসে, আর ছোটরা তখন নিচে বসে পড়ে। সেমভাবে ওটা মাথায় রাখবে যে বড় এনটা ওপরে, ছোট এনটা নিচে, ঠিক আছে। এটা হলো ছোট একটা জাস্ট ট্রিক। আচ্ছা, এই রিলেটেড কয়েকটা এখন অঙ্ক করবো, আমি মুছে নিয়ে, তোমরা লিখে নাও, আমি মুছে নিয়ে তারপর অঙ্কটা করাচ্ছি। আচ্ছা, প্রথম প্রশ্ন লিখে নাও। প্রথম প্রশ্ন লেখো যে 500 ml 0.5 নর্মাল H2SO4 এর সঙ্গে অতিরিক্ত জিঙ্কের বিক্রিয়ায় এসটিপিতে কত আয়তন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। H2SO4 এর সঙ্গে অতিরিক্ত জিঙ্কের বিক্রিয়া কত আয়তন H2 গ্যাস উৎপন্ন হয়, আর H2SO4 কত ছিল, 500 ml 0.5 নর্মাল, ঠিক আছে। আগে নর্মাল আমি রিয়াকশনটা লিখে নিই। H2SO4 এর সাথে জিঙ্কের বিক্রিয়ায় H2 গ্যাস তৈরি হচ্ছে, আর কি মনে হবে, মনে হচ্ছে ZnSO4। সমান করার দরকার নেই, সমান করাই আছে, ঠিক। আচ্ছা, তারপরে কি বলে দিয়েছে যে 500 ml 0.5 নর্মাল, ঠিক আছে, এটা বলে দিয়েছে। তাহলে বলেছে হাইড্রোজেন গ্যাস কত পাওয়া যায়। আচ্ছা, আমরা প্রথমে দেখি রিয়াকশন থেকে কি বুঝতে পারছি। রিয়াকশন থেকে আমরা বলতে পারছি যে 1 মোল H2SO4 থেকে আমাদের 1 মোল H2 গ্যাস আমাদের পাওয়া যায় আমরা। তাহলে 1 মোল H2 গ্যাসের ভলিউম কত আমরা এসটিপিতে জানি। তাহলে 1 মোল H2 গ্যাসের ভলিউম কিসে লিখবো, 22.4 লিটার ব্র্যাকেটে এসটিপিতে, ঠিক। এসটিপিতেই আমাদের বলেছে হাইড্রোজেন কতটা উৎপন্ন হয় সেটা বের করতে। তাহলে এই 500 ml 0.5 নর্মাল H2SO4 এর মধ্যে কত মোল H2SO4 আছে সেটা যদি আমরা বের করি, তাহলেই আমরা ঐকিক নিয়মে বের করে ফেলতে পারবো যে হাইড্রোজেন আমাদের কতটা তৈরি হলো। এখন দেখো জিনিসগুলো কিভাবে করে। আচ্ছা, এখানে 0.5 নর্মাল হচ্ছে ওর স্ট্রেংথ, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা, 0.5 নর্মাল হলো ওর স্ট্রেংথ। আচ্ছা, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মালিটি থাকলে না মোলারিটিতে কনভার্ট করে নেবে, কারণ কি মোলারিটির ক্ষেত্রে কি আমরা কি বলেছিলাম, নাম্বার অফ মোল বাই হচ্ছে ভলিউম দরকার।
তো সেটা অনেক ইজি হয় আদার দ্যান এই নর্মালিটি, মানে কি যে গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার, ঠিক আছে, তার তুলনায় মোলে নিয়ে করলে আমাদের সুবিধা হয়। সেই জন্য আমরা এই নর্মালিটিটাকে আমরা মোলারিটিতে কনভার্ট করে নিয়ে তারপর করব, ঠিক আছে। আচ্ছা, দেখা যাক তাহলে 0.5 নর্মাল H2SO4 সলিউশন, 0.5 নর্মাল H2SO4 সলিউশন। আমরা রিলেশন কি পেয়েছিলাম? মোলারিটি ইকুয়ালস টু n/n। এখন এই স্মল এনটা কত? এখানে এই H2SO4 থেকে কতগুলো হাইড্রোজেন ট্রান্সফার হয়েছে? 2টো হাইড্রোজেন ট্রান্সফার হয়েছে, ঠিক বুঝতে পারছি কি? H2SO4 থেকে 2টো হাইড্রোজেন বেরিয়ে গেছে, 2টো হাইড্রোজেন, ওই 2 হচ্ছে এখানে n। তাহলে আমরা মোলারিটি কত পাবো? ওর মোলারিটি পাবো, নর্মালিটি হলো 0.5/2, ঠিক। তাহলে কত এলো আমাদের? 0.125, ঠিক নাকি না? 0.25 মোলার, ঠিক আছে, 0.25 মোলার। বোঝা গেল? তার মানে এখন আমরা এখানে কি বলতে পারি? যে আমাদের 500 ml 0.25 মোলার H2SO4 সলিউশন। আর মোলারিটি মানে আমরা কি বলেছিলাম? মোলারিটি মানে আমরা বলেছিলাম যে মোলারিটি মানে আমরা পড়েছিলাম মোল নাম্বার বাই লিটার ভলিউম। তার মানে কি 1 লিটারে কত মোল? তার মানে 0.25 মোলারিটি যদি হয়, এটার মানে কি বলতে পারি আমরা? 0.25 মোল H2SO4 প্রেজেন্ট ইন 1 লিটার, ঠিক। 1 লিটার তার মানে কি 1 লিটারে আছে 0.25 মোল, ঠিক। তাহলে 500 ml মানে কত? হাফ লিটার। হাফ লিটারে কত থাকবে? 0.25 ইন্টু হাফ, বা এইভাবেও করতে পারি যে 1000 লিটারে আমাদের আছে 0.25 মোল, তাহলে 500 ml কত থাকবে? হাফ থাকবে। তার মানে কত হলো? 125 মোল, ঠিক আছে। অ্যাকচুয়ালি তাহলে এখানে কতটা H2SO4 আছে? এখানে H2SO4 আছে 1.25 মোল। তাহলে আমরা 1 মোল থেকে পাই 22.4 লিটার, 0.25 মোল থেকে কত পাবো? 22.4 লিটার্স ইন্টু 0.125, তার মানে কত আসবে? কত আসছে তাহলে? না, ক্যালকুলেটরে করতে হবে, এটা আমাদের ক্যালকুলেট করা নেই আমার। এটা 22.4 মাল্টিপ্লাইড বাই 0.125 মানে 2.8 লিটার, ঠিক আছে। 2.8 লিটার, বা বলতে পারি আমি 2800 ml, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। এত ভলিউম H2SO4 আমরা পাই, সরি এত ভলিউম H2 গ্যাস আমরা পাই। নেক্সট আরেকটা আমরা প্রশ্ন করব, ঠিক আছে। মুছে নিয়ে আমি প্রশ্নটা বলছি, লেখো 8 গ্রাম NaOH কে জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 500 ml করা হলো। 8 গ্রাম NaOH কে জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 500 ml করা হলো। দ্রবণের মোলারিটি নির্ণয় করো। মোলারিটি, ঠিক আছে, দ্রবণের মোলারিটি নির্ণয় করো। কি বলেছে? এটা জল, ঠিক। এই জলের মধ্যে NaOH আমাকে দ্রবীভূত করতে হবে কতটা? 8 গ্রামস। জলের ভলিউম দিয়ে দিয়েছে, আচ্ছা টোটাল দ্রবণের আয়তন দিয়ে দিয়েছে 500 ml।
তাহলে মোলারিটি বের করতে হবে এর। আচ্ছা, শুরুর থেকে আমরা দেখতে থাকি, মানে শেষের দিক থেকে দেখবো যেটা বের করতে বলেছে। মোলারিটি মানে কি? মোল পার ভলিউম লিটারে। ওকে ওকে, তাহলে কি এখানে মোল কিসের দরকার হবে? মোল নাম্বার অফ NaOH, কারণ এখানে NaOH হচ্ছে দ্রাব মানে সলিউট, ঠিক আছে? NaOH হচ্ছে সলিউট। তাহলে NaOH কত মোল আছে সেটা বের করার জন্য আমার NaOH এর বের করতে হবে, মলিকুলার ওয়েট, আণবিক ওজন কত? সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তার মানে 40 ग्राम पर मोल। समझ में आया क्या? समझ में आ गया? তাহলে নাম্বার অফ মোল অফ NaOH কত হবে? 8 grams by 40 grams per মোল, ঠিক আছে? 1/5 মোল, ঠিক আছে? তাহলে আমি মোল নাম্বার পেয়ে গেলাম। ভলিউম 500 ml, 500 ml মানে কত? হাফ লিটার, ঠিক আছে? পারফেক্ট, বসিয়ে দিই, কোনো জটিলতার ব্যাপার নেই। 1/5 বাই ভলিউমটা বসাতে হবে, নিচে হাফ, তার মানে হাফ যদি আমি উল্টে দিই উপরে 2 চলে যাবে, ঠিক কি না? ঠিক, তার মানে 0.4 হচ্ছে এই সলিউশনের মোলারিটি, ঠিক আছে? বহুত হি বড়িয়া। ব্যাস এতটুকুই ছিল। আর আরেকটা লাস্ট একদম ছোট একটা পয়েন্ট আমি জাস্ট বলবো, এটা আরে একটু ধৈর্য ধরে যাও, হয়ে গেছে এই চ্যাপ্টার শেষ, নো টেনশন। এই ক্লাসের মোটামুটি 2-3 দিন পর থেকে আমি আবার নতুন ক্লাস দেওয়া শুরু করব। এই ক্লাসটা শেষ হওয়ার পরে এই চ্যাপ্টারটা ভালো মতো রিভিশন দাও, রিভিশন দেওয়ার পরে এই চ্যাপ্টারের রিলেটেড যে অঙ্কগুলো আছে, অনুশীলনীত অঙ্কগুলো যেগুলো আছে, বা হচ্ছে দেখো যে প্রিভিয়াস ইয়ারের জয়েন্টে কী কোশ্চেন এসেছিলো, যদি জয়েন্টেরগুলো করতে চাও, বা বোর্ডসেরগুলোই তোমরা দেখতে পারো। যদি কোথাও প্রবলেম হয় কমেন্ট বক্স তো আছেই, নাহলে আবারও বলছি তোমরা সেগুলো একসাথে করে রাখো। তারপরে ওই আমার 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে তারপরে যে ডাউট সেশনগুলো আমি করব সেই ডাউট সেশনে আমি সলভ করে দেব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা একটা ফর্মুলা সম্বন্ধে দেখব। ফর্মুলাটা হলো V1S1 ইকুয়ালস টু V2S2। ব্যাপারটা কি? ব্যাপারটা আমি তোমাদের এখন একটা প্র্যাকটিক্যালের নলেজ দেব, ঠিক আছে? ধরো তোমার কাছে কোনো একটা H2SO4 এর সলিউশন আছে, ঠিক? H2SO4 এর সলিউশন আছে তোমার কাছে, সেটা 1 মোলার সলিউশন, বোঝা গেল? 1 মোলার সলিউশন আছে। আচ্ছা, তোমাকে বলেছে যে এই 1 মোলার H2SO4 সলিউশন থেকে, ঠিক আছে, 5 লিটার কত মোলার? 5 লিটার 0.5 মোলার H2SO4 তোমাকে তৈরি করতে হবে। এটা বেসিক্যালি প্র্যাকটিক্যাল ল্যাবেই কাজে লাগে। আচ্ছা, তো তোমাকে বলেছে 5 লিটার 0.5 মোলার H2SO4 সলিউশন তৈরি করতে। তার জন্য তোমাকে 5 লিটারের একটা বিকার দিয়ে দেওয়া আছে, ঠিক? এতখানি 5 লিটারের দাগ দেওয়া, 5 লিটারের দাগ দেওয়া। এখান থেকে তুমি কিভাবে তৈরি করবে 5 লিটার 0.5 মোলার সলিউশন, কিভাবে তৈরি করবে? তার মানে এখানে কি করতে হয় যে আমাদের এটাকে বলে প্যারেন্ট সলিউশন বা মাদার সলিউশন, ঠিক আছে? এই প্যারেন্ট সলিউশন থেকে এমন একটি সার্টেন অ্যামাউন্ট অফ এই 1 মোলার H2SO4 সলিউশন এখানে নিয়ে এটাকে এই 5 লিটার পর্যন্ত জল দিয়ে ভরে দিতে হয়, তারপরে শেক করে দিতে হয়। তার ফলে কি হয়,
এই সলিউশনটা 1 মোলারের সলিউশনটাই 5 লিটার 0.5 মোলার সলিউশনে কনভার্ট হয়ে যায়। কিন্তু এখানে মেন প্রশ্ন হলো এই 1 মোলার সলিউশনটা তুমি কতটা নিয়ে এখানে 5 লিটার পর্যন্ত ভর্তি করবে, ঠিক? সেটার জন্যই এই ফর্মুলাটা আমাদের দরকার হয়। এই ফর্মুলাটা তার মানেটা কি বুঝিয়েছে, যে এই 5 লিটার 0.5 মোলার H2SO4 তৈরি করার জন্য এই 1 মোলার H2SO4 এর যে সলিউশনটা আছে সেটা আমার কতটা নিতে হবে, ঠিক? আচ্ছা, এখানে আমরা বুঝতে পারছি কি 1 মোলার থেকে 0.5 মোলার তৈরি করেছে, তার মানে কি ডাইলিউট করেছে। এখানে আমরা কি বললাম শুরুতে, যে এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ 1 মোলার H2SO4 সলিউশন নিয়ে ওটাতে জল দিতে হবে, জল দিয়ে 5 লিটার পর্যন্ত ভরাট করতে হবে। তারপরে যদি আমরা গুলিয়ে দিই এখানে এই 5 লিটার 0.5 মোলার সলিউশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো এটার জন্যই হলো এই ফর্মুলাটা। এটা কিভাবে কাজে লাগাতে হয়? আচ্ছা, V1 S1 V2 S2 ধরে নিই আমাদের, এটা হচ্ছে স্ট্রেংথ, আগেই বলেছিলাম। এটা ধরে নিই যদি আমি S2, তাহলে আমার V2টা বের করতে হবে যে কতটা দরকার, ঠিক? তাহলে এটা V1, এটা হচ্ছে S1, ঠিক আছে? তার মানে কি বসালাম, V1 S1 V2 S2, ঠিক? 1 মোলার 1, এখানে তো সেরকম কিছু না। তাহলে এখানে কত আসছে, মোলার মোলার কেটে গেল, সবসময় বলি ইউনিটগুলো লিখবে। তাহলে V2 ইকুয়ালস টু 25 2.5 লিটার, ঠিক আছে? 25 এক ঘর এদিকে আসলো 10, হ্যাঁ 2.5 লিটার। তার মানে কি করব, আমরা এই 1 মোলার সলিউশনটা এখানে 2.5 লিটার নিয়ে বাদ বাকিটা আমরা জল দিয়ে ভরে দেব। তার মানে কি জল আমাদের কতটা দিতে হবে, জল আমাদের দিতে হবে 5 লিটার মাইনাস 2.5 লিটার, তার মানে কত হয় 2.5 লিটার। 2.5 লিটার আমাদের জল দিয়ে যদি গুলিয়ে দিই তাহলে আমাদের 5 লিটার 0.5 মোলার H2SO4 সলিউশন আমাদের তৈরি হয়ে যাবে, ঠিক? বোঝা গেল তো? ঠিক আছে। তো এই আমাদের এই প্রথম চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল, রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। তো যেগুলো করালাম মোটামুটি নিউমেরিক্যাল যেগুলো প্রবলেম, সেগুলো ভেরিয়াস যেগুলো যত ধরনের হয় মোটামুটি আমি করানোর চেষ্টা করলাম যতদূর আমার পক্ষে সম্ভব। এটার মোটামুটি 9টা পার্ট হলো এই চ্যাপ্টারের। ভালো মতো ভিডিওগুলো দেখো, ভালো মতো অঙ্কগুলো প্র্যাকটিস করো, টাইম নিয়ে দেখো। আমি একটুখানি ধীরে সুস্থেই করিয়েছি যাতে সবার যাতে এটা করতে সুবিধা হয়। তোমরা যদি এটা দেখো যে বেশি স্লো হয়ে যাচ্ছে, তোমাদের যদি মনে হয় তোমরা 1.5x করে বা 1.25x করে বা 1.75x করে তোমরা দেখতে পারো, যেভাবে তোমাদের কমফোর্টেবল, ঠিক আছে? তো তাহলে আজকের মতো এখানেই থাক। আবার নেক্সট চ্যাপ্টার যেটা করাবো সেটার আমি একটি শর্ট ভিডিও আপলোড করে আমি বলে দেবো নেক্সট কোন চ্যাপ্টার আমরা করতে চলছি, ঠিক আছে? তো সেফ থাকবে, স্টে হেলদি, হ্যাপি লার্নিং, বেস্ট অফ লাক।